শুরু করছি। তো দেখুন, আজকের সেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেশন হতে যাচ্ছে। প্রত্যেকে আমি বলছি ধ্যান দিয়ে, কোনো দিকে মন রাখবেন না, একদম মনটা পুরো এদিকে রাখবেন। ব্রেন, মন সবকিছু আজকে ট্রেনিং সেশনে রাখুন। অনেক কিছু আমরা আজকে জানবো, অনেক কিছু বুঝবো। তো সবার আগে সবার আগে সবার আগে প্রোগ্রামকে শুরু করার আগে আমরা সবাই অবগত আছি 12ই আগস্ট 2026 বুধবার বৈকাল 4:45 আমাদের প্রিয় গুরুদেব মিস্টার বিভাস কুমার সাহা স্যারের মা নন্দা রানী সাহা উনি পরলোক গমন করেছেন। তো ওনার বিদেহী আত্মার চির শান্তির কামনা করি এবং আমরা প্রত্যেকে মায়ের জন্য, তার আত্মার শান্তি কামনার জন্য আমরা প্রত্যেকে দোয়া করব। তারপর আমরা প্রোগ্রামকে নিয়ে যাব। তো আরেকজন আমাদের গভীর শোক সংবাদ, গভীর, গতকালকে মানে অত্যন্ত দুঃখের সাথে আমি জানাচ্ছি যে খন্দকার সৌগত কবির স্যারের মাতা গত 22 আগস্ট অর্থাৎ গতকাল 2026 সন্ধ্যা 7:30 পরলোক গমন করেছেন। আমরা সকলে মিলে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন, আমিন। তো আমরা প্রত্যেকে 1 মিনিট দোয়া করব। প্রত্যেকে আমরা অনেকে হয়তো যেতে পারিনি, বিভাস স্যারের মাকেও হয়তো আমরা অনেকে দেখতে যেতে পারিনি। আমি গিয়েছিলাম যেহেতু আমার বাড়ির কাছে, অনেকের দূর দূরান্ত বাড়ি রয়েছে, আপনারা আসতে পারেননি। তো এই দুজন মায়ের জন্য আমরা প্রত্যেকে 1 মিনিট আগে দোয়া করব আল্লাহর কাছে, উপরওয়ালার কাছে। প্রত্যেকে আমরা দোয়া করব যাতে তাদের আত্মার শান্তি কামনা হোক, তারা যেন জান্নাতুল ফেরদৌস পায়। তো প্রত্যেকে আমরা 8:51 হচ্ছে, আমরা 52 পর্যন্ত আমরা একটু দোয়া করব, প্লিজ নীরবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। দুজন মায়ের জন্য আমরা দোয়া করলাম যাতে তারা, তাদের আখিরাত খুব ভালো হয়, সেই জন্য ধন্যবাদ। তো চলুন আমরা প্রোগ্রাম স্টার্ট করি। যেটা হবার সেটা হবে, প্রকৃতির যেটা নিয়ম সেটা ঘটবে, সবকিছু আমাদেরকে মানিয়ে নিতে হবে, কি তাই তো? যারা কো হোস্ট আছেন, প্রকৃতির যেটা নিয়ম আমাদেরকে মানতেই হবে, কিছু করার নেই। তো চলুন আমি স্টার্ট করছি। দেখুন, সর্বপ্রথমে মিশন রয়্যালটি অ্যান্ড লিডার ইউনিভার্সিটির 26 এবং 27 যারা টার্গেট সেট করেছেন তাদের ওয়েলকাম আজকের সেশনে। এবং অ্যাডভান্স কংগ্রাচুলেশন মিশন রয়্যালটি 2026-2027 টার্গেট অ্যাচিভার্স যারা টার্গেট সেট করেছেন। আমি একটু দেখতে চাই যারা গোল্ড পিন টার্গেট নিয়েছেন 2026 এবং 27 সালের মধ্যে, তারা হ্যান্ড রাইজ করুন প্লিজ, হ্যান্ড রাইজ করুন প্লিজ।
রূপা ম্যাডাম, এমডি শামান আলী বিশ্বাস স্যার, আলামিন স্যার, প্রত্যেকে দেখে নেন যারা গোল্ড পিন। রয়্যালটির মধ্যে 4টে পার্ট আছে, তার মধ্যে যারা গোল্ড পিন, সবাই হ্যান্ড রেজ করবেন না, যারা গোল্ড পিন টার্গেট নিয়েছেন, অনলি যারা গোল্ড পিন। তো যারা গোল্ড পিন টার্গেট নিয়েছেন তাদেরকে অ্যাডভান্স কংগ্রাচুলেশন। আপনারা যে মাসে টার্গেটটা নিয়েছেন সেই মাসে যাতে অ্যাচিভ হয় সেই কামনা রইল, অগ্রিম শুভেচ্ছা রইল। নেক্সট, স্টার গোল্ড, আপনারা লোয়ার হ্যান্ড করে নেন। যারা গোল্ড হ্যান্ড রাইজ করেছিলেন আপনারা হ্যান্ড রাইজ লোয়ার করে নেন, নিচে নামিয়ে নেন। এবং স্টার গোল্ড যারা স্টার গোল্ড নিয়েছেন তারা হ্যান্ড রাইজ করে নেন প্লিজ। স্টার গোল্ড কতজন নিয়েছেন টার্গেট একটু দেখে নিন। বা শর্মিলা মন্ডল সরকার, কাজীনুর মন্ডল, ভিভো, আচ্ছা 3জন মাত্র। হ্যালো, যারা স্টার গোল্ড পিন টার্গেট নিয়েছেন 2026-27 সালের মধ্যে, ভেরি গুড। আপনাদের হ্যান্ড, হ্যাঁ, বাড়ছে বাড়ছে বাড়ছে, ভেরি গুড, ঠিক আছে। নেক্সট, যারা প্লাটিনাম টার্গেট নিয়েছেন আপনারা হাত নিচে নামিয়ে নেন। যারা প্লাটিনাম টার্গেট নিয়েছেন, প্লাটিনাম, অনলি ফর যারা প্লাটিনাম, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ। সকলকে আমি দেখে নিলাম, বা ভেরি গুড। মিজানুল ইসলাম সরকার, তারাবনু ম্যাডাম, অর্নিকা, অসীম রেজা, কাজিনুর মন্ডল, ভেরি গুড। নেক্সট হচ্ছে আমাদের স্টার প্লাটিনাম। যারা স্টার প্লাটিনাম টার্গেট নিয়েছেন, স্টার প্লাটিনাম রয়্যালটির শেষ পিন, দেখি কারা কারা টার্গেট নিয়েছেন। মঞ্জুর আলম, রেহনা সুলতানা ম্যাডাম, মুর্তুজা আলী, মিজানুল ইসলাম সরকার স্যার, ভেরি গুড। অসীম রেজা, তাজিনুর, আচ্ছা এগুলো আলামিন, আচ্ছা আলামিন আছে, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা টার্গেট নিয়েছেন, আর এই টার্গেট যাতে আপনাদের ঠিক সময় মতো পূর্ণ হয় সেই কামনায় রইল। তো চলুন আমি আমার আলোচনা শুরু করছি। দেখুন, সবার আগে আমি আমার সাকসেস স্টোরি দিয়ে আজকের সেশনটা শুরু করতে চাই। প্রত্যেকে খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার নাম স্ক্রিনে দেওয়া রয়েছে, আমি মুখেও বলেছি। আমি আরসিএম সিস্টেমে বিগত 2020 অক্টোবর 14 নাম লেখায় জয়েনিং করি। অর্থাৎ 2020 শেষ হতে ওই 2.5 মাস ছিল। আমি জয়েনিং হওয়ার ঠিক 3 দিন পর কেরলে চলে যাই। কেরলে থেকে আমি বিজনেসটাকে ধীরে ধীরে শিখি, জানার চেষ্টা করি এবং এগিয়ে যাই। যখন এই বিজনেস আমি শুরু করেছিলাম তখন আমি একজন পিওর টাইলস মিস্ত্রি ছিলাম, যেখানে 14 বছর আমি কেরলে টাইলসের কাজ করেছি। আর টাইলসের কাজ করতে করতেই আমার ডিউটি ছিল ওই সকাল 6টা থেকে ঘুম থেকে উঠে লেবার মিস্ত্রিকে সব ঠিকঠাক করে দিয়ে তাদেরকে কাজে পাঠিয়ে দিয়ে, যেহেতু আমি হেড মিস্ত্রি ছিলাম, আমার আন্ডারে বেশ কিছুজন কাজ করতেন এবং নিজে ঠিকাদারি করতাম। তো তাদেরকে কাজে পাঠিয়ে দিয়ে আমিও ঠিক 8টা থেকে 9টার মধ্যে কাজে বেরিয়ে পড়তাম। কাজে বেরিয়ে পড়ার পরে ঠিক সন্ধ্যা 6টার দিকে রুমে ফিরতাম। আর রুমে ফেরার পরেই ফোন চলে আসতো আপলাইনের। ভরত স্যার ফোন করতেন, অনুপ বিশ্বাস স্যার ফোন করতেন, বিভাস স্যার ফোন করতেন, ফোন করে আমার খোঁজ খবর নিতেন। আর এই খোঁজ খবর নেওয়ার কারণে আমি ধীরে ধীরে আরসিএম বিজনেসকে জানতে পারি। একদিন হঠাৎ করে আমার আপলাইন ভরত স্যার ফোন করে একদিন বলে, জুম মিটিং একটা প্রোগ্রাম আছে, তোমাকে অ্যাটেন্ড করতে হবে ঠিক রাত্রি 8টার সময়। আমি কাজ থেকে এসে জুম মিটিং অ্যাটেন্ড করি। সেই জুম মিটিংটা ছিল রাজকুমার চান্ডাক স্যারের। সেই প্রোগ্রাম দেখার পরে আমার ভিতরে প্রেরণা জাগে যে আরসিএম বিজনেস একটা বিরাট বড় ফিউচার আছে, কারণ রাজকুমার চান্ডাক একটা বিরাট বড় বিজনেসম্যান।
তিনি যদি আর্টস বিজনেস করে থাকেন এবং আজকে রুবি পিন অ্যাচিভার ছিলেন সেই সময়, তো তিনি যদি এত বড় বিজনেসম্যান হওয়ার সাথে বিজনেস করেন, তাহলে আমারও করার প্রয়োজন আছে। এবং উনি অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম এবং ভবিষ্যৎ সিকিউরিটি এইসব জিনিসগুলো খুব ভালোভাবে বোঝায়। আমি বুঝতে পেরে একটু ইন্টারেস্ট বাড়ে, কাজ শুরু করি। কিভাবে কাজ করতে হয় কিচ্ছু জানি না, আপলাইন যা বলতো আমি সেটাকে ফলো করতাম। আমাকে বললো তুমি কেরলে ডিসপ্লে অল বানাও, আমি ডিসপ্লে অল বানাই। ওখান থেকে 3-4 কিলোমিটার দূরে পিইউসি ছিল, সেখান থেকে আমি ডিসপ্লে অল বানাই এবং ডিসপ্লে অলের প্রোডাক্ট ইউজ করি এবং কিছু মানুষকে ইউজ করতে বলার জন্য আমি আগ্রহ করি, তারা ইউজ করে। এবং ফোনের মাধ্যমে আমি প্ল্যান রেডি করতাম, অর্থাৎ প্ল্যান শো দেওয়ার জন্য প্রসপেক্ট রেডি করতাম। আমার আপলাইন ভরত স্যার মহাশয়, আব্দুল মুবিন স্যার, তারা দুজনেই কিন্তু যেত এবং আমার ইমিডিয়েট আপলাইন ছিল একজন, সেও কিন্তু যেত, আপনারা সকলে জানেন। তিনিও কিন্তু যেত পল্লব সেন, যিনি আমার ইমিডিয়েট আপলাইন, যে আমাকে এই সিস্টেমে নিয়ে এসছে, তাকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে আরসিএম সিস্টেমে তিনি আমাকে নিয়ে এসে একটা বিরাট বড় প্ল্যাটফর্মের দায়িত্ব দিয়ে চলে গেছে। তো তিনি কিন্তু প্রোগ্রামে যেতেন, ভরত স্যার যেতেন, মোহন মাস্টার যেতেন এবং ইমিডিয়েট আপলাইন পল্লব স্যার আমার প্রচুর প্রোগ্রাম কিন্তু সেই সময় করে দিয়েছেন, কারণ তিনি সেই সময় প্রচুর অ্যাক্টিভ ছিলেন। তো সেই প্রোগ্রাম করার সুবাদে আমাকে প্রথমে বিগিনারের টার্গেট দেওয়া হয়। বিগিনার মাথায় রাখবেন, আজকে টেকনিক্যালের জার্নি কিন্তু শুরুয়াত হয়েছিল বিগিনার থেকে। আপনি আপনার বাড়ি থেকে দিল্লি যান, মুম্বাই যান আর কেরল যান, যেখানে ইচ্ছে সেখানে যান, যত বড়ই আপনি সফর তৈরি করুন, 2000 কিলোমিটার, 3000 কিলোমিটার, কিন্তু শুরুয়াত আপনার বাড়ির এক ধাপ দিয়ে হবে, এক ধাপ দিয়ে হবে, এক ধাপকে বিশ্বাস করতে হবে। তো আমাকে প্রথমে বিগিনারের টার্গেট দেয় যে বিগিনার করতে গেলে নিজের আইডিতে 5000 পিভি করতে হবে আর নিচে 15,000, 15,000-এর জন্য জয়েনিং করাতে হবে আর 5,000 তোমাকে নিজে করতে হবে। তো আমি 8,000 পিভি করতাম সেই সময়, কারণ আমার 5,000 পিভির থেকে বেশি পণ্য আমার লাগতো, কারণ ওখানে আমার বেশ কিছু ছেলেপেলে ছিল, তারা প্রোডাক্ট ইউজ করতো আর আমরা টোটালে প্রায় 6-7 জন করে থাকতাম একটা রুমে। সব বাজার আমি করতাম, তো সেক্ষেত্রে প্রোডাক্ট বেশি লাগতো। তো 8,000 পিভি আর নিচে লাগবে 12,000। তো 12,000 আমার ওই 18 তারিখের মধ্যে হয়ে গেছিল, অর্থাৎ আমি 18 তারিখের মধ্যেই বিগিনার পিন অর্জন করে নিই। যখন কোনো টার্গেট নিয়ে আপনি কাজ করবেন কিনা, সেই টার্গেট আপনার দেখবেন সঠিক যদি নিয়তের সঙ্গে কাজ করেন আপনার সময়ের আগে পূর্ণ হয়ে যাবে। তো সারা মাসে আমার টার্গেট ছিল বিগিনার, কিন্তু আমি 18 তারিখের মধ্যে বিগিনার পিন হই এবং ভরত স্যার আমাকে বলে যে 18 তারিখে যেহেতু বিগিনার হয়ে গেছে, তুমি সারা মাসে স্টার্টার পিন হবে। 23 তারিখে আমার বিজনেস হলো 23,000 টাকা, 23,000 23 তারিখে। তখন স্যার আমাকে বলছে যে তোমার এই বিগিনার পিন এই মাসে স্টার্টার হয়ে যাবে। আমি বললাম 23 তারিখ পর্যন্ত 23,000 পিভি, আর এই 7 দিনে কি করে আর 7,000 পিভি হবে? তো সিম্পল, সরি, 23,000 পিভি আর এই 7 দিনে 40,000 বিজনেস, 7 আর দিকে 10, 17,000 বিজনেস কিভাবে সম্ভব 7 দিনে? তো এই বললো, স্যার বললো যে এটা হয়ে যাবে, তুমি চেষ্টা করো। আমাকে কিছু তরিকা দেয়, সেগুলো আমি পালন করি। ফোন কলের মাধ্যমে কেরল থেকে ফোন করে আমি প্রোডাক্ট কেনাকাটা করাতাম, জয়নিং করাতাম। ঠিক লাস্ট ডেটে আমার বিজনেস গিয়ে দাঁড়ালো ওই 27-28,000, 12,000 শর্ট লাস্ট ডেটে। আমি কাজ থেকে আসি সন্ধ্যা 6টার সময়, 6টার সময় আসার পরেই আমাকে স্যার বলছে তোমার এই বিজনেসটা হয়ে যাবে, একটু টার্গেট নাও। আমি নিচে কেনাকাটা করাই, জয়নিং করাই। আমাকে বললো যে নিচে একজনকে বিগিনার পিন ধরাতে হবে। বিগিনার পিন ধরানোর জন্য আমি 4-5 জনকে ফোন করি এবং আমারই গ্রামের একজন রাজকুমার বলে একটা ছেলে ছিল, তার নিচে 15,000 বিজনেস হয়ে যায়, তাকে আমি বিগিনার পিন অর্জন করানোর জন্য ফোন করি। তিনি বললো আমার তো প্রোডাক্ট লাগে, আমি গিয়ে এক্ষুনি নিয়ে আসছি, আমার প্রচুর প্রোডাক্ট লাগবে। আমি পিউসিতেই যেতাম, ভালোই যে আপনি ফোন করেছেন। তো উনি গিয়ে 5,000 পিভি করে নিলেন এবং সেই 12,000 পিভির মধ্যে 5,000 করে নিলেন, তারা 7,000 পিভি লাগবে। এই করে আমার কিন্তু বাকিটা আমি নিজে কিছু করি এবং আমার স্ত্রীকে জয়েন করাই, আরো কিছু প্রোডাক্ট এভাবে করে আমার স্টার্টার পিন হয়। তো স্টার্টার পিন যেটা হয়েছিল, প্রথম মাস আমি বিগিনার পাইনি, প্রথম মাসে স্টার্টার পিন পাই। আর স্টার্টার পিনের যখন ইনকাম আসলো, সেই ইনকামটা ছিল 2371 টাকা। হ্যালো, কত টাকা বললাম? কে একজন মানে আমার ভেরি গুড, ভেরি গুড। মানে আমার কথা হচ্ছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা, সেটার জন্য একটু এই করে নিলাম, চেক করে নিলাম। তো যাই হোক, 2371 টাকা আমার জার্নি শুরু হয়। ইন্টারেস্ট বাড়তে শুরু করে, দুপুরবেলায় কাজ করছি, খেতে নামবো, সেই সময় মেসেজ আসে ফ্যাশন শুটিং প্রাইভেট লিমিটেড থেকে 2371 টাকা আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। ভীষণ খুশি। আমি প্রথম ফোন করি আমার ইমিডিয়েট আপলাইনকে, তারপরে ফোন করি ভরত স্যারকে, তারপরে ফোন করি বিভাস স্যারকে, তারপরে ফোন করি অনুপ স্যারকে, তারপরে ফোন করি আমার ওয়াইফকে। আমি একদম একে একে প্রত্যেককে ফোন কল শুরু করি এবং
আমার আনন্দের কথা জানাতে শুরু করি। তারপরে কিভাবে 5,000 ইনকাম আসবে সেভাবে কাজ করতে শুরু করি। তারপর ওপেনার পিন অর্জন করি। ওপেনার পিন অর্জন করতে 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 ঠিক 9 মাসের মধ্যে আমি ইগল পিন অর্জন করি। যখন ইগল পিন অর্জন করি তখন আমি কেরালায়। যখন ইগল পিন অর্জন করি তখন আমি কেরালায়। ইগল পিনের যখন সেলিব্রেশন হবে তখন হচ্ছে করিমপুরে। করিমপুরে যখন সেলিব্রেশন হবে তখন আমাদের রয়্যালটি অ্যাচিভার হয়েছিলেন ভরত স্যার, নতুন রয়্যালটি অ্যাচিভার স্টার গোল্ড সম্ভবত। তো সেখানে সেলিব্রেশন, বিরাট বড় একটা ধামাকা সেলিব্রেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। তো আমি তো কেরলে ছিলাম, কিভাবে সেলিব্রেশন নেবো? তো আমি ওই সেলিব্রেশন প্রোগ্রামে আমার মিসেসকে পাঠিয়েছিলাম, অর্থাৎ আমার ওয়াইফকে। আমার ওয়াইফ ওই সেলিব্রেশন পাওয়ার পর ওনার ওই বিজনেসকে ভালো লাগে। কারণ একটা মেয়ে বাড়ির বউ যখন 200-300 লোকের মাঝে গিয়ে যখন সম্মান পেলো, তারও একটা ভালো লাগলো এবং একটা অ্যাওয়ার্ড পেলো। সেখান থেকে আসার পর সেও আমার সঙ্গে সাথ দেয়। তার আগে একটু রাগ করতো, ফোনে সবসময় ব্যস্ত থাকতাম, কিন্তু ওখান থেকে আসার পর সেও কিন্তু বুঝতে পারলো যে আমার হাজবেন্ড কিছু তো একটা করছে। ঠিক এইভাবে শুরুয়াত হয়। কিন্তু ইগল পিন পাওয়ার পর এই করতে হতে 9 মাস আমার কেটে যায়। 9 মাস পর আমি বাড়ি আসি। 9 মাস পর যখন আমি বাড়ি আসলাম, বাড়ি আসার পরে ঠিক আমার বিজনেস গুরু ভরত ঘোষ মহাশয় স্যার আমার বাড়িতে হাজির হয় এবং আমাকে বলে যে আমি কিছুক্ষণ বসবো, তুমি তোমার ওয়াইফ একটু স্থির হয়ে বসো। আমরা স্যারের জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করার জন্য একটু মানে আগ্রহ দেখাই। স্যার বলে কোনো খাবারের প্রয়োজন হবে না, তোমরা একটু বসো, সিরিয়াস কিছু আলোচনা করব। তো স্যার আমাকে কোথাও যেতে দেয় না, আমাদের খাটে নিয়ে হাজবেন্ড ওয়াইফ দুজনকে নিয়ে বসে এবং আমার ছোট্ট একটা বাচ্চা ছিল। তো সেই বাচ্চা এবং আমি, আমার ছেলে, আমি এবং আমার স্ত্রী খাটে বসলাম, স্যারকেও বসতে দিলাম, জায়গা দিলাম, বসে আলোচনা শুরু হলো। তো বিভিন্ন আলোচনা শুরু হয়, তার মধ্যে একটা আলোচনা শুরু করেছিলেন যেটা হচ্ছে যে মাইনুল, ভবিষ্যতে প্ল্যানিং কি আছে, তোমার অ্যাম্বিশন কি আছে? আমার স্যার কেরালায় কাজ টাজ করে পুঁজিপাতি কিছু গুছিয়ে একটা ব্যবসা করবো। তো স্যার কিছু ক্যালকুলেশন দেখায়, ক্যালকুলেশন দেখে আমার মনে হলো যে ব্যবসা শুরু করতে হতে বুড়ো হয়ে যাবো, আর বুড়ো বয়সে ব্যবসা শুরু করে ব্যবসায় গেইন করা যাবে না। তখন আমাকে বলে যে তুমি এই আর্টস বিজনেসের মাধ্যমে আগামী দিনে বাড়িতে থাকতে পারবে যদি সিস্টেমটা ভালো করে বুঝে না এবং ভালোভাবে কাজ করো। তখন আমাকে বললো যে তুমি এই যে ছেলে বউ বাচ্চাকে রেখে কেরলে যাও, তোমার কি ভালো লাগে? তখন কিন্তু আমার চোখের মধ্যে জল টলমল করতে শুরু করে। যেটা সব থেকে কষ্টদায়ক ছিল, যখন 3 মাস বাড়িতে থাকতাম, যখন কেরলে যেতাম, সেই সময় সব থেকে কষ্ট ছিল ছেলে বাড়ির লোকজনকে ফেলে অত দূরে গিয়ে 9 মাস ধরে থাকা। আর স্যার সেই জায়গাটা আমাকে কোশ্চেন করেছিল, আর আমার কিন্তু চোখে জল টলমল করতে শুরু করেছিল। আমার সব থেকে দুর্বল জায়গা ছিল ওইটা, যে ইনকাম প্রচুর করতাম কেরালায় কিন্তু কোনো সম্মান ছিল না, কোনো টাইম ফ্রিডম ছিল না, পরিবারের সঙ্গে ভালোভাবে কাটাতে পারতাম না, তাদের অনেক কিছু চাহিদা পূরণ করতে পারতাম না, তাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারতাম না। আমাকে আমার সময় এতটাই কম ছিল, কিন্তু ভরত স্যার ওই কথা বলাতে আমি একটা কথা বললাম, স্যার অবশ্যই আমি এই বিজনেস করব, তো কিভাবে করব? আর স্যার তখন আমাকে বললো যে করবো তো কেন করবো বলো? আমি বললাম স্যার এই জন্য করব যে আমি আগামী দিনে কেরলে যাবো না যদি এই সিস্টেম থেকে আমি একটা ইনকামের জায়গায় পৌঁছতে পারি। তখন আমাকে স্যার জিজ্ঞেস করলো তুমি কত টাকা ইনকাম চাও? আমি বললাম এখন যেহেতু 5,000 টাকা ইনকাম পাচ্ছি, এই ইনকামটা যদি 15,000 টাকা আসে তাহলে আমরা কেরালায় যাবো না স্যার, আপনাকে কথা দিচ্ছি, কমিটমেন্ট করছি। তখন স্যার আমাকে বলে যে মাইনুল, এটা একদম খুব সহজ ভাবে তুমি করে ফেলতে পারবে যদি তোমাকে রুট ম্যাপ দিই। স্যার আমাকে সেই দিন রুট ম্যাপ দেয় যে আগামী 3 মাসের মধ্যে, আমার হাতে 3 মাস সময় ছিল, কারণ 3 মাস পর আমার টিকিট ছিল আমার কেরালা যাওয়া। এই জন্য 3 মাসকে আমি টার্গেট বানাই। আর ওই 3 মাস ছিল আমার জীবনের সব থেকে টার্নিং পয়েন্ট, সব থেকে টার্নিং পয়েন্ট। ওই 3 মাস আমি বললাম যে স্যার, স্যার 3 মাস আমি কি করলে মাসে 15,000 ইনকামে পৌঁছবো? স্যার তখন আমাকে রোডম্যাপ দেয় যে প্রতিদিন নতুন 2টো ব্যক্তির সঙ্গে তোমাকে আরসিএম অভিযান প্রচার চালাতে হবে, আরসিএম এর কথা তোমাকে জানাতে হবে, আর তোমার কিছু অভ্যাসকে ছাড়তে হবে। আমাকে প্রথম অভ্যাস ছাড়তে বলেছিল যে পাড়ায় যেখানে বসো সেই জায়গা তোমাকে পরিবর্তন হতে হবে। তুমি যেখানে বসো অসফল ব্যক্তির মধ্যে, সেই জায়গা তোমাকে ছাড়তে হবে। পাড়ার মাসান ছাড়তে হবে, মানে এগুলো আমাকে সব স্যার জিজ্ঞেস করে নিয়েছিল। জিজ্ঞেস করার পর আমাকে এগুলো কিন্তু ছাড়তে বলে। আমরা স্যার আমি ছাড়তে রাজি আছি। আর স্যার বলেছিল এই 3 মাস তুমি আমাদের সঙ্গে থাকবে, অন্য মহলে থাকবে না, এই মহলে থাকবে যেই মহল তোমাকে সাকসেস বানাবে। তো প্রথমে আমি মহল ছেড়ি, যে মহল আমার প্রতিদিনের অভ্যাস ছিল, পাড়ার মোড়ে গিয়ে বসা, মাচানে গিয়ে বসা, বিভিন্ন ব্যাড অভ্যাস ছিল, সেগুলোকে আমাকে ছাড়তে হলো প্রথম। তারপরে আমি কাজ শুরু করি এবং প্রতিদিন প্ল্যান শো দিতে শুরু করি। প্রথম দিন যখন আমি প্ল্যান শো দেওয়ার জন্য যাই, আমার গ্রেট আপলাইন ছিল তখন পল্লব স্যার, যেহেতু আজকে উনি নেই। পল্লব স্যার আমাকে নিয়ে গিয়ে হাতে ধরে প্ল্যান শো শিখিয়েছে। ফার্স্ট দিন, প্রথম দিন প্ল্যান শো দিতে গিয়ে উনি 2-3টে প্ল্যান শো দেয় এবং খাতা আমাকে ঘুরে দেয় 4 নম্বর প্ল্যান শোর সময়। আমি 4 নম্বর প্ল্যান শো দিতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি করি, বাট সেই ভুল ভ্রান্তিগুলো এসে বাড়িতে এসে আমাকে শুধরে দেয়
এবং দেখলাম যে অনেক কিছু ভুল আমি প্ল্যান শো দিয়ে এসেছি। এই জন্য নেক্সট টাইম যদি ফিল্ড আমি প্ল্যান শো দিতে যাই তাহলে আমাকে শিখতে হবে। আমি বাড়ির আশপাশে প্রচুর প্র্যাকটিস করেছি, আমার ভাবিদেরকে প্ল্যান শো দিয়েছি, চাচি মাদেরকে প্ল্যান শো দিয়েছি, অর্থাৎ কাকিমাদেরকে প্ল্যান শো দিয়েছি, বাড়িতে আমার ওয়াইফকে শোকেসে কাচের আয়নাতে প্ল্যান শো দিয়েছি। দুটো বাজারকে কম্পেয়ার করে বোঝাতে পারছি কিনা আমি প্র্যাকটিস করেছি। আমরা প্র্যাকটিস না করে ফিল্ডে চলে যাই, যেটা আমি এই কাজটা প্রথম দিন ফিল্ডে গিয়ে আমি বুঝতে পেরেছিলাম যে ফিল্ডে আসতে গেলে প্র্যাকটিস করে আসতে হবে, তাহলে সুবিধা হবে। যখন বাড়ির কাছে আশপাশে যখন প্র্যাকটিস করলাম এবং তারা যখন বুঝতে পারলো, তখন আমার মনে হলো যে আমি যদি এইবার ফিল্ডে যাই কিছুটা হয়তো বোঝাতে পারবো। তারপর থেকে আমি আজ পর্যন্ত কোনোদিন আপলাইনকে প্ল্যান শো দেওয়ার জন্য ডাকেনি। ফার্স্ট অ্যান্ড লাস্ট ওই দিন আমার আপলাইন আমার সঙ্গে একদিনই প্ল্যান শো দেওয়ার জন্য নিয়ে গেছিলাম, তারপরে আপলাইনদেরকে নিয়ে গেছি, বাট আপলাইনদেরকে প্ল্যান শো দিতে দিইনি, আমি দিয়েছি। মবিন স্যারকে আমি প্রতিদিন নিয়ে যেতাম, প্রায় সপ্তাহে 3 দিন 4 দিন মবিন স্যারকে নিয়ে যেতাম, আব্দুল মবিন স্যারকে। তিনি তিনি আমাকে শুধু হাইলাইট করে ডেকে দিতেন যে আমার বয়স হয়ে গেছে, আমি ভালো বোঝাতে পারি না, আমার এই হার্ডলাইন আছে, খুব দারুণ ভালো বোঝাতে পারে, তোমরা এর কাছ থেকে শুনে নাও। মবিন স্যার শুধু এইটা বলে আমাকে প্রোগ্রাম শুরু করে দিত, আর বাকি প্রোগ্রাম সম্পূর্ণ আমি করতাম। আর এই প্রোগ্রাম করতে 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 আমার প্র্যাকটিস চলতে চলতে আস্তে 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 এক্সপার্ট হয়ে উঠে পড়ি। এবং এই করতে 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 3 মাসের মধ্যে, অর্থাৎ 9 আর 3, ওই 11-12 মাস, সম্ভবত 11 মাস ছিল আমার, 8 মাস ছিল ওদিকে, এদিকে 3 মাস, 11 মাস, 11 মাসে এই বিজনেসে স্টার পিন অ্যাচিভ করি। যেখানে 15,000 টাকার জন্য কাজ শুরু করেছিলাম, ইগল পিন থেকে ডাইরেক্ট স্টার পিন, অর্থাৎ রানার উইনিয়ার, এই দুটো পিন আমি পাইনি স্যার। দুটো পিন জাম্প করে আমার স্টার পিন, এবং যখন স্টার পিন হয় তখন সেই স্টার পিনের ইনকাম এসেছিল 27,829 টাকা। হ্যালো, 27,829 টাকা। আমি সঙ্গে সঙ্গে ডিসিশন নেই যে আমি আর কেরালায় যাব না, আর্টসেন বিজনেসকে জি জান লাগিয়ে করব। আর সেই সময়তেই যখন স্টার পিন হলো, স্টার পিন হওয়ার পর কিছুদিন এগিয়ে যাওয়ার পর বিজনেসটা আবার অনেকটা কমে যায়। আর ওই কমে যাওয়ার সুবাদেই তখন কিন্তু ভয়ঙ্কর একটা আমার জীবনে ঝড় নেমে আসে। ওই বিজনেস কমাতে আমার আপলাইন নেগেটিভ হয়ে যায় এবং অন্য কোম্পানিতে চলে যায়, অন্য কোম্পানিতে চলে যায়, অন্য কোম্পানি কিছুটা প্রলোভন দিয়েছে, সেই কোম্পানিতে চলে যায় এবং সেই কাজ শুরু করে দেয় আরসিএমকে ছেড়ে। যে ছিল আমার মানে ইমিডিয়েট আপলাইন, সে আমাকে ছেড়ে চলে যায়। আমিও কিন্তু হতবাক হয়ে ভেঙে পড়েছিলাম। সেই সময় মেন্টালি সাপোর্ট আমাকে বিভাস স্যার চরমভাবে দিতেন। প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা তিনি ফোন কল করতেন। তিনি একটা কথা বলতেন যে দেখো মাইনুল, বড় বট গাছের তলায় কখনো বড় বট গাছ জন্মায় না। তোমাকে যদি বড় বট গাছ হতে হয়, তোমাকে আপলাইনের ছায়া থেকে বেরিয়ে আসতে হবে। তুমি নিজে আপলাইন হও, তোমারও নিচে টিম আছে, তুমি তাদের আপলাইন। এইভাবে আমাকে মোটিভেট করতো। থ্যাংক ইউ বিভাস স্যারকে। সেই সময় যদি বিভাস স্যার এইভাবে মোটিভেট না করতেন, মাইন্ডসেট না করাতেন, আজকে হয়তো আমি সেই সময় কেরালায় হয়তো পালিয়ে যেতাম, আর সে বিজনেস হয়তো আমার আর করা হতো না। ঠিক এইভাবে শুরু করে 17 মাসে আমি রয়্যালটি অ্যাচিভার হই। 11 মাসে স্টার পিন, 17 মাসে রয়্যালটি অ্যাচিভ করি। রয়্যালটি অ্যাচিভ করার পরে তারপরে স্টার গোল্ড অ্যাচিভ করি, কিছুদিন পরে স্টার গোল্ড অ্যাচিভ করি কয়েক মাস পর, তারপরে স্টার গোল্ডের পর প্লাটিনাম অ্যাচিভ করি। যে মাসে প্লাটিনাম অ্যাচিভ করি সে মাসে কেরালায় ঘুরতে গিয়েছিলাম, সবাই দেখেছেন জানেন, ম্যাক্সিমাম যারা পুরনো আছেন। আমি কেরলে ঘুরতে গিয়েছি, ট্যুরে গিয়েছিলাম, তবু আমার প্লাটিনাম পিন হয়েছিল। এটা হচ্ছে টিম ওয়ার্কের পাওয়ার, এটা সম্পূর্ণ টিমের পাওয়ার। আমার টিম এত ভালো কাজ করছে, এত ভালো কাজ করছে, যার সুবাদে কিন্তু সেই জায়গায় আমার কন্টিনিউ টিম চেঞ্জ হতে থাকে। এই জন্য আমার টিমকে সবসময় আমি ধন্যবাদ দিতে চাই আমার অ্যাচিভমেন্টের জন্য, পুরো এটা টিমের ক্রেডিট। তারপরে স্টার প্লাটিনাম হই এবং স্টার প্লাটিনামকে 3 বার মেনটেন করে 3.5 লাখ 3.5 লাখ 3 বার মেনটেন করে টেকনিক্যাল কোয়ালিফাই করি। এবং এই 2026 সালে ফেব্রুয়ারি মাসে আমি নিউ টেকনিক্যাল অ্যাচিভার হই, নিউ টেকনিক্যাল অ্যাচিভার হই এই বছরে। এবং দেখুন জার্নি কোথায় হয়েছিল, এই যে পিন লেভেল, বিগিনার, স্টার্টার, ওপেনার, ইগল, রানার, উইনিয়ার, স্টার গোল্ড, স্টার গোল্ড, প্লাটিনাম, স্টার প্লাটিনাম এবং পাল, অর্থাৎ আজকে 12 নাম্বার পিনে জার্নি করছি। 0 থেকে আজকে 12 নাম্বার পিনে জার্নি করছি, যেখানে 50,000 প্লাস পার মান্থ ইনকামের মতো জায়গায় রয়েছে। আমার 2026 সালে 1 মাসও 50,000 টাকা নিচে ইনকাম আসে। হ্যালো, তার বেশি আছে, তারও বেশি আছে। 50,000 টাকা নিচে নামেনি, তার থেকে বেশি ইনকাম পার মান্থ কিন্তু এই 2026 সালে আমি জার্নি করছি। এবং দেখুন এই সিস্টেমে ধীরে ধীরে কাজ করতে 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 এই সিস্টেমের 1 মাসের হাইস্ট ইনকাম 2371 টাকা থেকে শুরু করে এই মাসের
এক মাসের হাইস্ট ইনকাম 1,37,685 টাকা, যেটা বোনাস দিয়ে। আপনারা সকলেই জানেন যে কোম্পানিটা ইয়ারলি বোনাস দেয়। এটা এক মাসই দিয়েছে। আর টিডিএস কেটে দেখুন, এখানে টিডিএস কেটেছে 2754 টাকা। টিডিএস কেটে 1,34,931 টাকা আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তারও স্ক্রিনশট আপনাদের মাঝে শেয়ার করলাম। অনেক এখানে নতুন কেবল হয়তো রয়্যালটি টার্গেটে কাজ শুরু করছেন, তাদের মধ্যে হয়তো অনেকটা বিলিভ সিস্টেম হয়তো কম কাজ করতে পারে। এটা দেখানোর উদ্দেশ্য আপনারা নিজে এখান থেকে অনুপ্রেরণা নেন, যে একজন সাধারণ টাইলস মিস্ত্রি যদি জিরো থেকে স্টার্ট করে আজকে 1,34,931 টাকা অ্যাকাউন্টে এক মাস ইনকাম নিতে পারে, তাহলে আমি কেন না? এই ছিল আমার বিফোর। ছবি এসছে সঞ্জয় স্যার স্ক্রিনে? আসছে মানে স্যার টাইলস মিস্ত্রি দেখুন রেড জোন, আমি এদিকটা রেড জোনে রেখেছি কারণ এই জীবনটা ছিল বিপদের জীবন। কি সঞ্জয় স্যার? ইয়েস স্যার, সঠিক সঠিক। আর এদিককার জীবনটা দেখুন হারা হারা। হ্যাঁ আর এটা ছিল আমার রেড জোন। যদি আমি আজকে আরসিএম না করতাম আমার জীবনটা রেড জোনে থেকে যেত, রেড জোনে থেকে যেত। সংগ্রাম, পরিশ্রম আর স্বপ্ন নিয়ে একজন সাধারণ টাইলস মিস্ত্রি। পরিবর্তন সম্ভব যদি আপনি নিজেকে পরিবর্তনের জন্য প্রস্তুত করতে চান। আমি নিজেকে প্রস্তুত করেছিলাম পরিবর্তন করার জন্য, আজকে আমি পারছি এবং আগামী দিনে অনেক ভাই পরিবর্তন করার জন্য সংকল্প নিয়ে কাজ করছি। আর আরসিএম সেবক আজকে মায়ুল আনসারী, আপনার কি হয়েছে দেখুন। ইচ্ছা অধ্যবসায় আরসিএম এর সাথে পথ চলাই আজ আমি একজন সফল আরসিএম সেবক। সফল কেন বলছি সেটা আমি নেক্সট স্লাইডে আসছি। দেখুন, স্বপ্ন দেখুন, পরিকল্পনা করুন আর আরসিএম এর সাথে সফলতা অর্জন করুন। আপনি এই 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 যে বিফোর দেখছেন না, এই জীবন থেকে যখন আপনি এই জীবনে আসবেন না, তার মধ্যে অনেক কিছু কাহিনী আপনার তৈরি হবে। সেই কাহিনীর মধ্যে একটা কাহিনী হচ্ছে, দেখতেই পাচ্ছেন এই একটা কাহিনী। যখনই আপনি পরিবর্তন, ভিড় থেকে যখন আপনি আলাদা হয়ে কাজ করতে শুরু করবেন, গ্রামের সবার থেকে যখন আপনি আলাদাভাবে কাজ করতে শুরু করবেন, এদের হাসি কিন্তু থামবেন। এদের হাসি দেখে যদি আপনি থেমে যান, তার মানে আপনি হেরে গেলেন। যখন এই টাইলস মিস্ত্রি প্রথম টাই পরেছিল না, গ্রামের লোক হেসেছিল। হ্যালো, যে কি পরিবর্তন দেখছি। মানুষ অবিশ্বাসও করেছিল, মানুষ ট্রোল করেছিল যে আমরা অনেকদিন আগে আরসিএম করেছি, ও আরসিএম দেখা আছে, ও আরসিএম আমরা দেখেছি শুনেছি, কিচ্ছু হয় না, ফালতু। কিন্তু এদের হাসি দেখে যদি আপনি থেমে যান, কখন এই সিস্টেম আপনি রয়্যালটি অ্যাসিওর হতে পারবেন? হ্যালো, থামবেন না তো কেউ? আপনার তো হাসবেই, গ্রামের লোকে হাসবে, ট্রোল মারবে, ওইগুলোকে আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। এই জন্য আমি একটা কথা বলি, जो काम में चैलेंज आता है, हेलो, जो काम में चैलेंज आता है वही काम आपका जीवन में चेंज लाता है। যে কাজে চ্যালেঞ্জ আসবে মাথায় রাখবেন, সেই কাজ আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে। এই জন্য চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করুন এবং চ্যালেঞ্জকে ওভারকাম করুন। আচ্ছা চলুন, কতজন সাকসেস পেতে চান? হ্যালো, হ্যান্ড রেজ করুন। কতজন সাকসেস পেতে চান? রয়্যালটি কতজন পেতে চান? হ্যান্ড রেজ করুন। এখানে তো সবাই টার্গেট নিয়েছেন না, সবাই হ্যান্ড রেজ করতে পারেন। যারা রয়্যালটি টার্গেট নিয়েছেন, সিনিয়র লিডার বাদে, যারা অলরেডি রয়্যালটি টেকনিক্যাল অলরেডি এখানে যারা হয়ে আছেন তারা বাদে, যারা টার্গেট নিয়েছেন 2026-27 সালের মধ্যে রয়্যালটি পেতে চান, সাকসেস পেতে চান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে অনেকে হ্যান্ড রেজ করেছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 31 জন হ্যান্ড রেজ করেছেন। মিটিং এ 100 জন উপস্থিত, মাত্র 31 জন হ্যান্ড রেজ করেছেন। হয়তো অনেকে হয়তো হ্যান্ড রেজ করা হয়তো শেখেনি, যারা শেখেননি তারা অবশ্যই শিখে নেবেন। তো চলুন, সাকসেস তো আমরা পেতে চাই। দেখুন, আমি কিছুক্ষণ আগে বললাম না যে আমি আরসিএম এর একজন সফল, ছোট্ট, খুব বড় সাকসেস আমি এখনো পাইনি, কেবল টেকনিক্যাল মানে সাকসেসের ছুতে পেরেছি, সবে সাকসেসকে ছুতে পেরেছি, সাকসেস এখনো কিছুই হয়নি। তবে যতটুকু ছুতে পেরেছি তার মাধ্যম দিয়ে এই জীবন কিন্তু আমি পেয়ে গেছি, এই জীবন কিন্তু আমি পাচ্ছি বর্তমানে, যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সামগ্রিক সফলতা। অ্যাকচুয়ালি আরসিএম
শুধু ইনকামের জন্য সৃষ্টি হয়নি। টিসি স্যার বারবার বলছেন যে আরসেম হলো একটা সামগ্রিক সফলতা, যেখানে সুস্বাস্থ্য থাকবে। আজকে দেখুন, আমি সুস্বাস্থ্য রয়েছি, আমার পরিবার সুস্বাস্থ্য রয়েছে, এটা আমার কাছে একটা সাকসেসের পার্ট। তারপরে দেখুন প্যাসিভ ইনকাম। হ্যাঁ, আজকে মাইনুল আনসারী প্যাসিভ ইনকাম পাচ্ছে, এখানে অনেক ব্যক্তি প্যাসিভ ইনকাম পাচ্ছে, যারা রয়্যালটি টেকনিক্যালে রয়েছে তারা অনেকে প্যাসিভ ইনকাম পাচ্ছে। হ্যাঁ, আজকে সময়, আজকে 24 ঘন্টা কিভাবে আমি নিজে ইউটিলাইজ করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আজকে আমার 24 ঘন্টাকে, যেটা আল্লাহ আমাকে দিয়েছে, আপনাদেরকেও দিয়েছে, এই 24 ঘন্টাকে আমি কিভাবে ইউজ করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই সিস্টেমের মাধ্যমে সেটা পেয়েছি, সেটা আমার টাইলসের কাজে ছিল না স্যার। সমাজ সেবা স্যার, সত্যি বলবো, মানে আমার সাকসেসের জন্য কাজ করতে গিয়ে এখানে সমাজ সেবা এমন ভাবে সিস্টেম তৈরি করা আছে, সমাজ সেবার মাধ্যমে আপনাকে সাকসেস অর্জন করতে হয়। আজকে আমার মাধ্যমে প্রচুর মানুষ, তারা নিজের কর্মযোগ্যতায়, নিজের ইচ্ছায় তারা কিন্তু সাকসেস পাচ্ছে, বাট তাদের সাকসেসের আমি মাধ্যম হতে পেরেছি, এটাই হলো আরসেম বিজনেস স্যার। আজকে মঞ্জুর একজন বেকার ছিলেন নম্বরপুরের, আমারই তিনি সম্পর্কে মামাতো ভাই হচ্ছে, আজকে তাকে সিস্টেমে এসে রয়্যালটি আসিবার মতো জায়গা পৌঁছে নিতে পেরেছে। আজকে মাসে একটা ইনকাম করছেন, আগামী দিনে এতে সীমিত থাকবে না, আরো নিজেকে অনেক আপডেট করছে, আরো অনেক বড় জায়গায় যাওয়ার জন্য। এরকম আজকে শরীফুল স্যার, এরকম প্রচুর ব্যক্তি আজকে আমার মাধ্যম দিয়ে তারা কিন্তু আজকে সাকসেস পাচ্ছে, তাদের কর্মযোগ্যতায় তারা পাচ্ছে, বাট মাধ্যম আমি হতে পেরেছি, এই জন্য আমি নিজেকে প্রাউড ফিল মনে করি। অর্থাৎ আমার মাধ্যম দিয়ে সমাজের সেবা হচ্ছে। পরিচিতি সম্মান, হ্যাঁ, আজকে প্রচুর পরিচিতি। দেখুন আজকে এখানে 100 জন ব্যক্তি আছেন, আজকে আমি আপনাদের মাঝে পরিচিত হতে পারছি, সেটা কিন্তু এই সিস্টেমেরই পাওয়া। তারপরে সুরক্ষা, সিকিউরিটি, ইনকাম সিকিউরিটি, এই যে 6টা জিনিস যেটা আপনি দেখছেন, 5টা জিনিস, এই টোটালটাই হচ্ছে আপনার জীবনে একটা সুরক্ষা এনে দেবে, সিকিউরিটি লক করে দেবে, তার নাম হচ্ছে আরসেম বিজনেস। এই জন্য আমি বলবো যে এই সামগ্রিক সফলতা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, রয়্যালটি অ্যাচিভ করতে হবে, মিনিমাম রয়্যালটি। হ্যালো, একজন রয়্যালটি অ্যাচিভার এই 6টা জিনিস পায়। কি আমি ঠিক বলছি তো? হ্যালো, যারা রয়্যালটি অ্যাচিভার আছেন তারা Right, এগুলো পাচ্ছেন তো নাকি? যারা রয়্যালটি অ্যাচিভার আছেন, right. Yes, Yes, yes. sir. Yes, yes. ভেরি গুড। এই জন্য যারা রয়্যালটি অ্যাচিভার তারা কিন্তু এগুলো পেয়ে গেছে, এবং আগামী দিনে আরো তৈরি করছে, এগুলো আরো পোক্তা ভাবে, আরো বড় ভাবে পাওয়া। এই জন্য বলবো, যারা রয়্যালটি টার্গেট নিয়েছেন, এই 6টা পয়েন্টের জন্য আপনারা জি জান লাগান। তো চলুন, খুব ইম্পর্টেন্ট পার্ট, খুব ইম্পর্টেন্ট পার্ট আমি আপনাদের মধ্যে নিয়ে আসছি, সেটা হচ্ছে সফল হতে গেলে আমাদের মধ্যে 3টি জিনিস থাকতে হবে। প্রথম, বিশ্বাস। আচ্ছা, বিশ্বাস আছে যে আপনি রয়্যালটি হতে পারবেন? হ্যালো, যদি বিশ্বাস থাকে তবে আপনি রয়্যালটিতে পৌঁছতে পারবেন, নচেত নয়। মাথায় রাখবেন, মাউন্ট এভারেস্টে প্রথমে মানুষ সেখানে পৌঁছায়নি, মানুষের বিশ্বাস সেখানে পৌঁছিয়েছিলেন। মানুষের শরীর পরে গিয়েছে, আগে বিশ্বাস সেখানে পৌঁছিয়েছিল। হ্যালো, এই জন্য রয়্যালটি যারা টার্গেট নিয়েছেন, আগে বিশ্বাস করুন, আই ক্যান ডু ইট, আমি পারবই। সেলফ বিলিভের উপর কাজ করুন, বিশ্বাস অর্জন করুন। যদি বিশ্বাস অর্জন করতে না পারেন, আপনি কখনো কর্ম করতে পারবেন না। হ্যালো, কর্ম করতে পারবেন না। যেখানে বিশ্বাস আসবে না সেখানে কর্ম করতে পারবেন না, আর কর্মের সাথে ধৈর্য ধরতে পারবেন না। সবকিছু খেলে হচ্ছে বিশ্বাস। এই জন্য বলো, বিশ্বাস করুন এবং কর্ম করুন এবং ধৈর্য ধরুন। এই 3টে গুণ প্রত্যেক যারা রয়্যালটি টার্গেট নিয়েছেন তাদের মধ্যে থাকতে হবে। যেই তারিখের রয়্যালটি গোল সেট করেছেন, সেই তারিখের আগ পর্যন্ত কখনো ধৈর্য হারাবেন না, কখনো ধৈর্য হারাবেন না। সেই টার্গেট, সেই তারিখের মধ্যে অ্যাচিভ করবেনই করবেন। নেক্সট দেখুন, রয়্যালটি, দ্য 4D জার্নি টার্গেট রয়্যালটি। অর্থাৎ আমি 4টে ডি, 4D নিয়ে আলোচনা করব, যার মধ্য দিয়ে আপনি রয়্যালটি অ্যাচিভ করবেন। খুব মনোযোগ সহকারে শুনবেন এবং এগুলো পারলে স্ক্রিনশট করবেন এবং নিজের ফেভারিট ডায়েরিতে এগুলি আপনি নোট সাজিয়ে ঠিক
ভাবে নিয়ে এসেছি আপনাদেরকে, যাতে আমি সঠিকভাবে তুলে ধরবো। সবচেয়ে তো সাহসী হন। ড্রিম ড্রিম যতক্ষণ আপনি বিগ ড্রিম যতক্ষণ না দেখবেন, ততক্ষণ আপনার কর্ম কিন্তু অ্যাড হবে না। নেক্সট, ডিসিশন। যখন আপনি ড্রিম দেখছেন, তার সাথে সাথে ডিসিশন নেন, সেলফ ডিসিশন নেন। ডেয়ার টু ডিসিশন। ডিসিশন নেওয়ার জন্য কিন্তু সাহস দরকার। একজন সাহসী ডিসিশন নেন। যতক্ষণ আপনি সাহসী ডিসিশন না নেবেন, ততক্ষণ আপনি বড় কিছু করতে পারবেন। নেক্সট, ডিক্লিয়ার। ডিক্লিয়ার, এটা কিন্তু বিরাট একটা ইম্পর্টেন্ট পার্ট। আপনি রয়্যালটি টার্গেট নিয়েছেন, ডিক্লিয়ার কি করেছেন? হ্যালো, যারা রয়্যালটি টার্গেট নিয়েছেন, ডিক্লিয়ার করেছেন? হ্যালো, বাড়িতে জানে? দেখবেন অনেকের রয়্যালটি টার্গেট নিয়েছে, তার বাড়ির বউই জানেন। হ্যালো, অনেকের চুপি চুপি টার্গেট নেয়। রয়্যালটির টার্গেট নিয়েছে, এখনো দেওয়ালেই মারেনি। বিভাস স্যার এত করে বলেছে যে দেওয়ালে টার্গেটকে মেরে সেখানে ভিডিও করে গ্রুপে পোস্ট করার জন্য। অনেকে কিন্তু করেননি, কারণ ডিক্লেয়ার করতে চাচ্ছেন না। আপনি চাইছেন মনে মনে রেখে রয়্যালটি পেয়ে যাবেন। কখনো সম্ভব না স্যার, আমি গ্যারান্টি বলছি, আমি লিখে দেবো, কখনো আপনার রয়্যালটি টার্গেট পূরণ না হবে। রয়্যালটিকে ডিক্লেয়ার করুন আপনার টিমের মধ্যে। রয়্যালটিকে ডিক্লেয়ার করুন আপনার বাড়ির মধ্যে। মা, বাবা, বউ, বাচ্চা সবার মধ্যে জানিয়ে দেন, এই মাসে আমি রয়্যালটি হতে যাচ্ছি, আর রয়্যালটি ইনকাম হচ্ছে এই ইনকাম। পুরো ডিক্লেয়ার করে দেন। আপনার হোয়াটসঅ্যাপ স্টোরি, ফেসবুক স্টোরি, যত জায়গা আছে ডিজিটাল ফিজিক্যাল, সব জায়গায় ডিক্লেয়ার করে দেন, আমি এই মাসের রয়্যালটি হতে যাচ্ছি। হ্যালো, যতক্ষণ ডিক্লেয়ার না করবেন, ততক্ষণ আপনার কাজ হবে না। কারণ মানুষ আমরা সব থেকে বেশি ফাঁকিবাজ, অলস। যখন ডিক্লেয়ার করে দেবেন না, তখন এই ডিক্লেয়ারের কারণে আপনাকে বারবার প্রেরণা দিবে। কারণ অনেক মানুষের মধ্যে আপনি এটা শেয়ার করে দিয়েছেন, আপনাকে এটা অ্যাচিভ করতেই হবে। সামান্য বাইকে, আমি আমার বাইকে সামান্য বাইকাটে স্টিকার লাগিয়ে দিয়েছিলাম, যার জন্য আরসিএমকে ছাড়তে পারেনি। যখন আরসিএম ছাড়ার একটা সিদ্ধান্ত হতো, যখন আমি বিজনেসকে গ্রো করতে পারতাম না, আমারও কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আমি জার্নিতে এসেছি। যখন ভীষণই নেগেটিভে আসতো, তখন আমার একটা চিন্তা আসতো যে শুধুমাত্র আরসিএম লোগোটাকে মোটরসাইকেলের ভাইজারে লাগিয়ে সারা দেশ দুনিয়া ঘুরে বেড়েছি, আর আরসিএম যদি আমি এখন করতে না পারি, নাক কাটা যাবে। হ্যালো, ডিক্লিয়ারের বিরাট একটা পাওয়ার আছে। অনেকে আরসিএম করে, তার বাড়ির পাশকার লোক জানে না। স্যার আজকে আমরা অম্বরপুরে আরসিএম করছি, এখন মায়ুল আনসারি যদি টাইলসের কাজ করে কেউ খুঁজে বেড়াই, কেউ আমার বাড়ির ঠিকানা হয়তো বলতে পারবে না, কারণ ওই টাইটেল মুছে গেছে। হ্যালো, কিন্তু এখন একটা টাইটেল যদি জুড়ে যায় মাইনুল আরসিএম, এক নামে সব বাড়ি চিনিয়ে দিবে। হ্যালো, এরকম শুরু থেকে আমরা ডিক্লেয়ার করেছি। আজকে এখানে উপস্থিত শরীফুল ইসলাম স্যার, মানজুর আলম স্যার, সোহরব হোসেন স্যার, আমরা শুরু থেকে ডিক্লেয়ার, স্ট্যাম্প মানে স্ট্যাম্প মারা মাল, যারা আসছেন। হ্যালো, ডিক্লেয়ার করুন, পুরো সমাজের মধ্যে ডিক্লেয়ার করে দেন যে আপনি আরসিএম করছেন আর আপনি রয়্যালটি নিতে যাচ্ছেন। রয়্যালটি হচ্ছে একটা রাজকীয় ইনকাম, রয়্যালটির একটা সুরক্ষিত আয়, আপনি ডিক্লেয়ার করুন। নেক্সট নেক্সট হচ্ছে ডেডিকেশন। এতটা নিজের সংকল্পের পর, নিজের ডিক্লেয়ারের পর এতটা ডেডিকেশন থাকুন, এতটা দায়বদ্ধতা থাকুন, যাতে আপনি কাজ করতে করতে থাকান চলে আসলো, এলে গেলেও, আপনি ঘুমি চলে আসলে, যদি কোনো হার্ডলাইনের ফোন আসে, ওই অবস্থা আপনি ফোন ধরবেন। কারণ আপনার হার্ডলাইন রাতে গল্প করার জন্য ফোন করেনি, কোনো সমস্যা, কোনো কিছু আপনার কাছ থেকে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য ফোন করেছে। আপনি অবশ্যই সেই ফোনটাকে রিসিভ করুন। আপনি প্রোগ্রাম করে থাকান চলে এসছে, আপনি সম্পূর্ণ ক্লান্ত, বাড়ি ফিরেছেন সন্ধ্যা 6টার সময়, আপনি একটা হার্ডলাইন বলছেন, আপনি 8টা একটা মিটিং যদি সম্ভব হয় স্যার খুব ভালো হয়, আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান সেই হার্ডলাইনের জন্য। কখনো নিজের শরীরকে আরামের মধ্যে দিয়েন না, ডেডিকেশন হন। স্যার রয়্যালটি হতে গেলে আপনাকে এইভাবে কাজ করতে হবে, তবে রয়্যালটি আসবে, তবে রয়্যালটি আসবে। 4D, পুরো প্রথম হচ্ছে ড্রিম, ডিসিশন, পুরো ডিসিশন নেন যে রয়্যালটি আমাকে নিতে হবে, নিতেই হবে, ডিসিশন, পাক্কা ডিসিশন নেন, একটা সলিড ডিসিশন নেন, তারপর ডিক্লেয়ার করে দেন, আর ডেডিকেশন থাকুন, তবে আপনি সাকসেস অর্জন করতে পারবেন। চলুন আমি নেক্সট
নেক্সট আমি 7 পয়েন্টস ফর রয়্যালটি, 7টা পয়েন্ট আমি বলবো রয়্যালটির জন্য। এটা খুব মন দিয়ে শুনবেন, আজকের প্রোগ্রামের পুরো নিচড় আছে এখানে, পুরো নিচড় আছে এখানে। হ্যালো, এই 7টা পয়েন্ট আপনার জীবনের রয়্যালটি না, আগামী দিনে আরো অনেক বড় বড় পিন অর্জন করতে সাহায্য করবে। আমি আমার জীবনের সব থেকে যেটা অভিজ্ঞতা পেয়েছি, বিভিন্ন প্রোগ্রাম থেকে নোট করেছি, যেটা আমার সব থেকে ভালো লেগেছে, যে 7টা পয়েন্ট, যে 7টা পয়েন্টের কারণে আজকে আমি টেকনিক্যাল আছি রয়্যালটি পিন ছাড়িয়ে, সেই 7টা পয়েন্ট আজকে আপনাদের মধ্যে দেওয়ার জন্য এসেছি, কিছু ডিসকাস করার জন্য এসেছি। আপনি ধ্যান দিয়ে শুনবেন এই 7টা পয়েন্ট প্লিজ। সব থেকে ভালো লাগছে 100 জন ব্যক্তি একটাও কমেনি। ধন্যবাদ এত মন দিয়ে শোনার জন্য প্রত্যেককে, লাস্ট পর্যন্ত শুনবেন। আর আমি সবসময় বলি যে দই মিষ্টি চাটনি লাস্টেই পাওয়া যায়, তো লাস্ট পর্যন্ত মিটিংকে এন্ড করবেন, ঠিক আছে? চলুন, প্রথম পয়েন্ট, ভিজুয়ালাইজ করুন। ভিজুয়ালাইজ করুন, নিজের স্বপ্নকে চোখের সামনে কল্পনা করুন। হ্যালো, আপনি যে রয়্যালটি টার্গেট নিয়েছেন না, সেটা ভুললে হবে না। সকাল সন্ধ্যা দুপুর, খেতে বসে, উঠতে বসে, ঘুমোতে গিয়ে, ঘুম থেকে উঠে স্বপ্নের মধ্যে ভিজুয়ালাইজ করুন। দিনেও আপনি ঘুমোতে গিয়ে আপনি ভিজুয়ালাইজ করুন, চোখ বন্ধ করে আপনি রয়্যালটি দেখুন। হ্যালো, এই ভিজুয়ালাইজের বিরাট পাওয়ার আছে, বিরাট পাওয়ার আছে। একটা গল্প বলি ভিজুয়ালাইজকে নিয়ে, একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবেন। আমরা এটা বেশ কিছুদিন আগে শুনেছিলাম। একজন ব্যক্তিকে মানে সে কোনো একটা কিছু কাজ করে ফেলে, যে কাজের জন্য তাকে সাজা দেওয়া হয়। সেই সাজা ছিল এমন একটা সাজা, যেটা শুনলে আপনাদেরও এই ভিজুয়ালাইজটার পাওয়ারটা মনে মনে চলে আসে। সেটা হচ্ছে একজন ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে, সেটা হচ্ছে সাপ দিয়ে দংশন করানো হবে, বিষাক্ত কোবরা সাপ দিয়ে, যার বিষ মারাত্মক। সে কোবরা সাপে যদি দংশন করে, কয়েক সেকেন্ডের মধ্যে সে কিন্তু মারা যাবে। তো তখন তাকে যখন সাপ তার কাছে নিয়ে আসা হয়, যে তুমি যে শাস্তি করেছো তাতে তোমাকে এই দিয়ে সাজা দেওয়া হবে, সাপে দংশন করে তোমাকে মারা হবে। তো তার ঠিক কাছ অব্দি সাপ নিয়ে চলে এসছে, তাকে একটা চেয়ারে বসিয়ে দিয়েছে। চেয়ারে বসিয়ে দেওয়ার পর তার কাছে একদম হাত টাত সব বেঁধে দিয়ে, পাটা বেঁধে দিয়ে, চেয়ারের সঙ্গে বেঁধে দিয়ে ধরে আছে। এবং সাপটাকে, একটা সেই বড় সাপ তার কাছ অব্দি নিয়ে চলে এসছে, মানে আরে 1 ফুট। এই সাপ আর এই হচ্ছে বসে আছে, 1 ফুট দূরত্বের কাছে সাপটা নিয়ে এসছে। আর তাকে ভিজুয়ালাইজ করে দেওয়া হয়েছে তোমাকে সাপ দিয়ে দংশন করে তোমাকে মারা হবে। তারপর ওকে চোখ বেঁধে দেওয়া হয়। চোখ বেঁধে দেওয়ার পরে সাপটাকে সরে নেওয়া হয় এবং দুটো সুচ বা সেফটিপিন বলতে পারেন, দুটো সুচ দিয়ে তার পায়ে ফুটো করে দেওয়া হয়। হ্যালো, সাপ দিয়ে দংশন করানো হয় না, কিন্তু তার আগে প্রায় 5-10 মিনিট ধরে তাকে ভিজুয়ালাইজ করানো হয়, তার মাইন্ডসেট করানো হয় যে তাকে সাপে কামড়াবে। হ্যালো, সাপে কামড়ে তাকে দংশন করে মারা হয়। এই যে ভিজুয়ালাইজ করার কারণে সাপে দংশন কিন্তু করায়নি, সাপগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে, দুটো সেফটিপিন দিয়ে তাকে ফুটো করে দেওয়া হয়েছে বা সুচ দিয়ে। কিন্তু সেই ব্যক্তি 1 মিনিটের মধ্যে মারা যায়। হ্যালো, 1 মিনিটের মধ্যে মারা যায়। এবং তার পোস্টমর্টম রিপোর্ট, হায়রান হয়ে যাবেন শুনলে, তার পোস্টমর্টম রিপোর্টে সাপের বিষ পাওয়া গেছে। হ্যালো, এটা কিন্তু রিয়েল ঘটনা, এটা কোনো গল্প নয়, এটা রিয়েল ঘটনা। বুঝতে পারছেন মাইন্ডের পাওয়ার কতটা? এতটাই তিনি ভিজুয়ালাইজ করেছে যে সাপে আমাকে কামড়াবে আর আমি মারা যাব, সাপে আমাকে কামড়াবে আর আমি মারা যাব, সাপে আমাকে কামড়াবে আর আমি মারা যাব। এই যে এতটা ভিজুয়ালাইজ করেছে, যার ফলে ওর রক্তের মধ্যে বিষাক্ত তৈরি হয়ে গেছে। মাইন্ড এতটা খতরনাক। তাহলে বুঝতে পারছেন ভিজুয়ালাইজের পাওয়ার কতটা আছে। রয়্যালটি কারা হয়? যাদের মধ্যে ভিজুয়ালাইজ সিস্টেম কাজ করে। হ্যালো, করবেন তো ভিজুয়ালাইজ? নিজের টার্গেটকে নিয়ে ভিজুয়ালাইজ করবেন তো? হ্যালো, প্রত্যেকে করবেন। আজকে রাতে শোয়ার আগে অন্তত 100 বার ভিজুয়ালাইজ করুন নিজের টার্গেটকে। যে মাসে আপনি টার্গেট নিয়েছেন সেই মাসে আপনি অ্যাচিভ করবেন তো করবেন, কোনো অজুহাত নয়। ভিজুয়ালাইজ করুন। নেক্সট, কমিটেড হন।
আমার 2 নম্বর পয়েন্ট, কমিটেড, অঙ্গীকারবদ্ধ হন। এতটাই কমিটেড হন যাতে আপলাইন আপনাকে কাজ করার জন্য কখনো ফোন না করে। নিজে অঙ্গীকারবদ্ধ হন, নিজের গোলের পর অঙ্গীকারবদ্ধ হন, নিজের রয়্যালটির পর অঙ্গীকারবদ্ধ হন, নিজে লয়াল থাকুন নিজের কমিটেডের উপর। নেক্সট, কমফর্ট জোন। আমি অনেককে দেখছি আরামের সঙ্গে রয়্যালটি পেতেছে। সব টিমে, প্রত্যেক টিমে আমি দেখছি আরামের সঙ্গে রয়্যালটি পেতেছে কমফর্ট জোনের মধ্যে থেকে। সারা মাসে 2টো প্ল্যান শো দেয় না, 4টে প্ল্যান শো দেয় না, একটা হোম মিটিং করে না, রয়্যালটির টার্গেট নিয়ে বসে আছে। হ্যালো, শুনতে খারাপ লাগবে, যতক্ষণ আপনি কমিটেড না হবেন ততক্ষণ আপনি কমফর্ট জোন থেকে বেরিয়ে আসবেন না। আর এই কমফর্ট জোনই আগামী দিনে আপনার ডেঞ্জার জোন হবে। হ্যালো, এই কমফর্ট জোনই আগামী দিনে আপনার ডেঞ্জার জোন হবে। কমফর্ট জোন নিয়ে একটা ছোট্ট গল্প বলি। একজন ব্যক্তি প্রতিদিন, তার গায়ে গরু ছিল, আর গায়ে গরুর কাছ থেকে প্রতিদিন 20 লিটার দুধ পেত। প্রত্যেক গল্পটা শুনেছেন, আমার একবার মনে করে দিই। সেই গায়ে গরু প্রতিদিন 20 লিটার দুধ দিতেন। সেই 20 লিটার দুধের জন্য 800 টাকা ইনকাম পেতেন প্রতিদিন। সে দুধটাকে বিক্রি করে 800 টাকা রোজ পেতেন। তো উনি কোনো কাজ করতেন না, কারণ সকালে 10 লিটার দুধ আর বিকালে 10 লিটার দুধ, 20 লিটার দুধ তো আমি পাচ্ছি গায়ে থেকে, আমার কাজ করা কি দরকার আছে? তো উনি কমফর্ট জোনের মধ্যে চলে যায়। ঠিক একদিন সন্ধ্যাবেলায় তার বাড়িতে সাহায্যের জন্য এক ফকির বাবা আসে। ফকির বাবা এসে বলে, কিছু সাহায্য করো। তো সেই ব্যক্তি কিছু সাহায্য করে, গায়ে গরু যাচ্ছিল সেই গরুর মালিক কিছু সাহায্য করে এবং বলে যে রাত্রি হয়ে গেছে, তুমি এই গ্রামে আর কোথাও সাহায্য পাবে না, বরং তুমি থেকে যাও, সকালবেলায় উঠে তুমি আবার সাহায্যের জন্য গায়ে বেরিয়েও। যখন ওনার কাছে রাতে থেকে যায়, তখন ওই গায়ে গরুর মালিকের কাছে সব কাহিনী শোনে, তার জীবনযাপন কিভাবে চলে। তখন ওই গায়ে গরুর ঘটনা বলে যে আমার জীবনে কোনো কাজ করতে হয় না, আমার জীবন ভীষণ আরামদায়ক, আমি আরামের সঙ্গে জীবনযাপন কাটাই, প্রতিদিন আমার 800 টাকা ইনকাম হয় গায়ে গরু থেকে। কিন্তু ওই ফকির বাবা আশপাশে তার যে পুরো জায়গাটা রয়েছে, জমি জায়গা, বিশালই জমি, বিশাল একটা ভালো জমি রয়েছে, সবকিছু দেখার পরে উনি দেখলো এই বেটা যদি আরামদায়কের সঙ্গে জীবনযাপন না কাটিয়ে যদি একটু মেহনত করতো, তাহলে ইনি কিন্তু 800 টাকা না 800 কোটি টাকার মালিকও হতে পারতেন। এটা ফকির বাবা বুঝতে পারে। বুঝতে পেরে রাতের বেলায় সেই গায়ে গরু চুরি করে নিয়ে পালিয়ে যায়। সকালবেলায় গায়ে গরুর মালিক উঠে দেখছে গায়ে গরু নেই, ফকিরও নেই। এ কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ যার মাধ্যমে তার জীবিকা অর্জন হতো, যে গরুর মাধ্যমে তার আহার হতো, তার সংসারটা ভালোভাবে চলতো, সেই গরুটা চুরি করে নিয়ে পালিয়ে গেছে। 1 সপ্তাহ ধরে কোনো খাওয়া দাওয়া নেই, শুধু ব্লেম করে ওই ফকির বাবার। এখন কিছু তো করার নেই, কিছু তো করতে হবে। তখন ওর মাথায় একটা আইডিয়া আসলো, আমার বাড়িতে তো প্রচুর আশপাশে চাষের জমি, তো চাষ শুরু করি। তো আপেলের গাছ লাগালো। অনেকে বললো যে তোমার এই জমিতে ফলের গাছ খুব ভালো হবে, তো আপেলের গাছ লাগালো। এত পরিমাণে আপেল ধরতে শুরু করলো, উনি সে আপেলকে বিক্রি করে আরো কিছু গাছ লাগায়, আরো কিছু গাছ লাগায়। এই করতে 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 5 বছরের মধ্যে সে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যায়, কারণ ফল বিক্রেতা হয় এবং ফলের একটা বিশাল বড় বাগানের মালিক হয়ে যায়, এবং সে কয়েক কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। এবং যখন একজন ব্যক্তি জিজ্ঞাসা করছে যে আপনি একজন সাধারণ ব্যক্তি এত বড় আমির কিভাবে হলেন, এত বড় ধনী ব্যক্তি কিভাবে হলেন, তখন ওই গল্পটা তিনি সবাইকে শোনান যে এক ফকির এসেছিল, আমার কমফর্ট জোনের মধ্যে একটা জীবনযাপন কাটছিল, সে কমফর্ট জোনের জীবনকে ভেঙে দিয়েছে, আমার গরুটাকে চুরি করে নিয়ে পালিয়ে গেছে, আমি জীবিকা অর্জন করার জন্য এই কাজ শুরু করি, এবং এই জমি আমার এতটাই উর্বরতা ছিল, এতটাই আমার জমি ভালো ছিল, যার জন্য আমি প্রচুর আবাদের জন্য ফল পেয়েছি, তার ফলে আজকে এই করতেই যায়। এই জন্য যাকে একটা টাইমে দোষারোপ করতো, তাকে নিয়ে একবার গর্ব করতো। যদি এই ফকির আমার গরুটাকে চুরি করে নিয়ে না পালাতো, তাহলে আজকেও হয়তো আমি 800 টাকার মধ্যেই থাকতাম, 800 কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন কখনো দেখতে পারতাম না। তখন ওই ফকির বাবা যদি কোনোদিন আমি পাই, তার হাত পা জড়িয়ে ধরে আমি তার প্রশংসা করব, তাকে আমি এই কাহিনী শোনাবো, তার সারা জীবনের একটা আক্ষেপ থেকে গেল। কোনোদিন যদি আমি তাকে পাই, তাকে ভালোভাবে যত্ন নিব। সেই আমার জীবনের টার্নিং পয়েন্ট ছিল। আমার ডেঞ্জার জোনকে কাটিয়েছে ওই ব্যক্তি।
আমার এই কমফর্ট জোনই ছিল আমার আগামী দিনের ডেঞ্জার জোন। সে ফকির বাবা একদিন আসে তার বাড়ির সামনে দিয়ে, কারণ সে ফকির বাবা বুঝতে পেরেছে 5 বছর হয়ে গেছে, নিশ্চয়ই ওর মধ্যে কিছু পরিবর্তন হয়ে গেছে, এতদিন হয়তো অনেক কিছু ঘটে গেছে। উনি গিয়ে দেখছে হ্যাঁ, ওনার সন্দেহ কাজে লেগে গেছে। উনি যেটা আশা করে চুরি করে নিয়ে গেছিলেন, গরুটাকে চুরি করে নিয়ে গিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছিলেন, সেটা কিন্তু ওর সম্পূর্ণ হয়েছে। এবং ওকে দেখা মাত্র চিনতে পারে, অফিসে নিয়ে যায় এবং সমস্ত ঘটনা তাকে খুলে বলে। সেদিন যদি আপনি আমার কমফর্ট জোন থেকে আমার এই গরুটা না নিয়ে যেতে, তাহলে কিন্তু আজকে আমার এই জীবন কিন্তু আসতো না। তো দেখুন, এইরকম প্রত্যেকের কিন্তু একটা না একটা গায়ে গরু আছে, অ্যাক্টিভ ইনকাম। হয়তো 500 টাকা কি 1000 টাকা আপনি অ্যাক্টিভ ইনকাম করছেন, আর সেই অ্যাক্টিভ ইনকামের মাহায় পড়ে আপনি এই মহা একটা প্যাসিভ ইনকাম, আনলিমিটেড ইনকামের জায়গাটা কিন্তু আপনি গুরুত্ব দিচ্ছেন। আর একটা কোনো চাকরি করছেন যেখানে হয়তো মাসের শেষে একটা বেতন পেয়ে যাচ্ছেন 20,000, 30,000, 40,000, 50,000, সেটা নিয়ে আপনি কিন্তু আবদ্ধ থাকছেন। এই কমফর্ট জোন আগামী দিনের ডেঞ্জার জোন হতে যাচ্ছে, মাথায় রাখবেন। কারণ অ্যাক্টিভ ইনকাম মানুষকে ঠিক টাইমে ধোকা দেয়, দেবেই ধোকা, কিচ্ছু করার নাই। আপনি দেখুন, একটা টাইমে ঠিক ধোকা দেবে, যখন আপনি আপনার দেহ সঙ্গ দিবে না, আপনার রক্ত জোর থাকবে না, তখন কিন্তু আপনার সেই ইনকাম আর করতে পারবে না, কিন্তু তখন খরচের হার কিন্তু অনেকটা বেড়ে যাবে। আর তখনই হবে এই আজকের কমফর্ট জোন আগামী দিনের ডেঞ্জার জোন। এই জন্য ডেঞ্জার জোন থেকে যদি ভয় পান, যদি বেরিয়ে আসতে চান, তাহলে অবশ্যই কমফর্ট জোন থেকে বেরিয়ে আসুন। আমার নেক্সট, রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি নেন। অনেকে রেসপন্সিবিলিটি নিতে ভয় পায়, টিমের দায়িত্ব নিতে চায় না। আপলাইন প্রোগ্রাম দিলে তার প্রোগ্রাম হবে, আপলাইন ইএলপি প্রোগ্রাম করলে তার প্রোগ্রাম হবে, আপলাইন সেমিনার নিলে সেমিনার হবে, আপলাইন গ্রুপ মিটিং দিলে গ্রুপ মিটিং হবে। স্যার, আমি যখন ইগল পিন ছিলাম, ইগল পিন যখন কেরল থেকে বাড়ি আসি, তখন নিজের দায়িত্ব নিয়ে মিটিং করাতাম। আমার এখনো মনে আছে, দমকুলে একটা প্রোগ্রাম হয়েছিল বিভাস স্যারের, নতুন পিইউসি মালিকের, আমাদের পার হাউসের ওখানে একটা পিইউসি হয়েছিল, সেই পিইউসিতে প্রোগ্রাম হয়েছিল। আর সেই প্রোগ্রামে আমি না হলো 150 থেকে 200 লোককে ইনভাইট করেছিলাম। দায়িত্ব নিন ইনভাইট করার। একটা প্রোগ্রাম হলে আমরা 2টো লোককে বলতে গিয়ে আলসি করি। আর সেই প্রোগ্রামের ঠিক 2 দিন আগে আমার এক নতুন ভাইরা হয়েছিল ধুলিয়ানে, সেখানে আমাকে নিয়ে চলে যায়। আমি বাড়িতে বলে দিই যে আমার অমুক তারিখে প্রোগ্রাম আছে, প্রোগ্রামের আগের দিন আমাকে আসতে হবে, যদি আমাকে নিয়ে আসার দায়িত্ব নিতে পারো তাহলে আমি যাবো। কারণ গাড়ি ভাড়া করে যাচ্ছে টাটা সুমো, বুলেরো ভাড়া করে সবাই মিলে যাচ্ছি, পরিবার মিলে। এবার আমি একা কিভাবে চলে আসি? আমি বলছি আমি যাবো না, সামনে আমার সেমিনার আছে, বিভাস স্যারের সেমিনার, আমাকে কাজে লাগাতে হবে। আমার প্রচুর মানুষকে ইনভাইট করেছি, আমি বেড়াতে যাব না। তারা আমাকে কথা দেয়, আমার পরিবার, যে অবশ্যই তোমার মিটিং এর আগের দিন আমরা চলে আসবো। কিন্তু ওখানে গিয়ে দেখছি কেস উল্টো, ওখানে গিয়ে আসতে দেয় না। ধুলিয়ান থেকে আমি কিভাবে আসবো, চিনি না। আর একা চলে আসলে এটা খারাপ দেখায়, ভাইরা হচ্ছি, জামাই হচ্ছি। তা আমি বললাম দেখো, আজকে যাচ্ছ না, কালকে 2টোর সময় মিটিং আছে, আমাকে 1টার মধ্যে ডোমকুলে পৌঁছে দিতে হবে। যদি দায়িত্ব না নাও, আমি সকালবেলা যদি টাইমের মধ্যে যদি না বেরাও, আমি কিন্তু বাস ধরে চলে যাব, বাস ধরে চলে যাব। সেইখান থেকে আমি ফোনে ফোনে যাদেরকে ইনভাইট করেছিলাম সবাইকে ফোন করে আমি পাগলামি শুরু করি, এবং ওইখান থেকে আমি কিন্তু ভাইরার বাড়ি থেকে ধুলিয়ান থেকে সকালবেলায় বেরিয়ে চলে আসি। সবার আগে আমি রেডি হয়ে যাই, কে যাবে না যাবে না আমি চলে আসবো, ওরা গাড়ি নিয়ে পরে আসুক। এবার আমাকে একা ছাড়বে, তাদের একটা মান সম্মানের ব্যাপার, বাধ্য হয়ে আমার সঙ্গে আসতে তারা, ইচ্ছা ছিল না তবু কিন্তু চলে আসতে হয়। এবং ওই একটা মিটিং, ওই একটা দায়িত্ব আমার জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে এসেছে। সেই মিটিং এ আমার 68 জন লোক ছিল। হ্যালো, যদি আমি না আসতাম তাহলে কত বড় ক্ষতি হতো দেখুন। 68 জন লোক ছিল যাদেরকে আমি ইনভাইট করেছিলাম, 200 জন, প্রায় 200 জনকে ইনভাইট করেছিলাম। আর 200 জনের মধ্যে 68 জন এসেছিল, আর 68 জনের মধ্যে 28 জন জয়েন করেছিল। হ্যালো, 28 জন জয়েন করেছিল। ওই যে 3 মাস বললাম না, ওই 3 মাস আমি এইভাবে কাজ করেছি, কোনো সেমিনারকে আমি বাদ দিইনি। জিয়াগঞ্জে আমি টোটো ভাড়া করে, অটো ভাড়া করে লোক নিয়ে গেছি। জিয়াগঞ্জে বিভাস স্যারের প্রোগ্রাম হয়েছিল মুরুটিয়া, সেখানে আমি অটো ভাড়া করে লোক নিয়ে গেছি। আমার সঙ্গে শরীফুল স্যার ছিল, মানজুর স্যার ছিল, খায়রুল আলম স্যার ছিল, আয়েশা ম্যাডাম ছিল, এরা প্রত্যেকে আমার সঙ্গ দিয়েছিলেন। এইভাবে কোনো মিটিংকে আমি বাদ দিইনি। এবং আমার এলাকায় বিভিন্ন জায়গায় মিটিং করায়, আমাদের অম্বরপুরে মধুপুর হাই স্কুলে কোনো আপলাইন বলেনি যে মিটিং করতে হবে। আমাকে বিজনেস বাড়াতে গেলে আমাকে দায়িত্ব নিতে হবে, রেসপন্সিবিলিটি। যারা রয়্যালটির টার্গেট নিয়েছেন
ছোট ছোট গ্রুপ মিটিং করা, হোম মিটিং করা, আপলাইনকে নিয়ে আপনার টিমে কাউন্সিলিং করা, আপলাইনকে নিয়ে আপনার টিমে 1 তারিখে বসা, আপলাইনকে নিয়ে আপনার টিমে ডিজিটাল মিটিং করা, আপলাইনকে নিয়ে আপনার টিমের সবকিছু রিপোর্ট দেওয়া আপনার রেসপন্সিবিলিটি। যদি আপনি এটা না করেন, আমি গ্যারান্টি বলছি আপনার রয়্যালটি আসবে। রয়্যালটি নেব আমি, আর দায়িত্ব নেবে আপলাইন, হার্ডলাইন, কখনো আপনার রয়্যালটি আসবে। এই জন্য বলবো রেসপন্সিবিলিটি নেন। যখনই সেমিনার হবে, সেমিনারের পর কমিটেড হন, অঙ্গীকারবদ্ধ হন যে সব থেকে বেশি লোক আমার টিম থেকে থাকবে। পুরো টিমের দায়িত্ব আমার থেকে, আমার ব্যবসা, পুরো রেসপন্সিবিলিটি নেন। এই বিজনেসে বড় ট্যালেন্টের দরকার হয় না। হ্যালো, এই বিজনেসে আপনাকে বড় পড়ালেখা শিখতে হয় না। এই বিজনেসে আপনাকে বড় স্পিকার হতে হয় না। এই বিজনেসে আপনাকে বড় বড় বই পড়তে হয় না। এই বিজনেসে শুধু আপনাকে একটা জিনিস শিখতে হবে, দায়িত্ব নেন। হ্যালো, আজকে ভরত স্যার দায়িত্ব নিয়েছে সব থেকে বেশি, তার জন্য ভরত স্যার আজকে এত বড় টিমকে খাড়া করতে পেরেছে। বিভাস স্যার দায়িত্ব নিয়েছে, করিমপুর, নদিয়া, মুর্শিদাবাদে আমি দায়িত্ব নিয়েছি, এই যে তার একটা ভঙ্গিমা ছিল যে আজকে আমি পুরো আমি হচ্ছে মেন। অনুপ স্যার উনি হয়তো জয়েনিং করেছে, গাইড করেছে ঠিক, কিন্তু পুরো দায়িত্ব কিন্তু বিভাস স্যার নিয়েছিলেন, এখনো নিয়ে আছেন, আর সারা জীবন নিয়ে থাকবে সেই আশা রাখি। যারা দেখুন টিমের দায়িত্ব নিয়েছে তারা কিন্তু আজকে টপ গিয়ারে আছে। হ্যালো, নেক্সট, লার্নিং হ্যাবিট, শিকার অভ্যাস। স্যার বারবার বলছে গ্রুপগুলো অ্যাটেন্ড করুন, আমরা অ্যাটেন্ড করছি না। যারা রয়্যালটি টার্গেট নিয়েছেন, সাধারণ মানুষ তো অ্যাটেন্ড করছেন না, যারা রয়্যালটি টার্গেট নিয়েছেন তারাও অনেকে গ্রুপগুলো অ্যাটেন্ড করছেন না, বিভিন্ন জুম মিটিং অ্যাটেন্ড করছেন না। আমি যাদের রয়্যালটি টার্গেট আছে আমার টিমেও এবং সব টিমে এটা হচ্ছে, ফোন করে মিটিং অ্যাটেন্ড করাতে হচ্ছে, কারণ দায়িত্ব নেই। সে রয়্যালটি টার্গেট নিয়েছে, তার হার্ডলাইনকে রয়্যালটি টার্গেট করেছে, সে নিজেও মিটিং অ্যাটেন্ড করে না, হার্ডলাইনকেও ফোন করে না। স্যার কেন রয়্যালটি টার্গেট নিয়েছেন? হ্যালো, মাথায় রাখবেন, সম্মান, পয়সা, সাকসেস বাড়িতে বসে আসে না, এটা হোম ডেলিভারি হয় না স্যার। শুনতে খারাপ লাগে বাট এটা বাস্তব, এটা হোম ডেলিভারি হয় না। পয়সা, সম্মান আর সফলতা, এর কোনো হোম ডেলিভারি নেই। আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে, কমিটেড হতে হবে, কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে, লার্নিং অভ্যাস আপনাকে শিখতে হবে। নেক্সট, ডেলি ওয়ার্কিং। ডেলি ওয়ার্কিং, ডেলি ওয়ার্কিং করুন প্রতিদিন। আমি বলছিলাম আমার 3 মাসে যদি ইগল পেন থেকে স্টার কিনে যেতে পারে, তাহলে বুঝতে পারছেন কি অ্যাকশন ছিল। ডেলি ওয়ার্কিং করুন, ডেলি ওয়ার্কিং প্রতিদিন, একদিনও বাদ দেবেন না। আপনি যে চাকরিটা করেন, আপনি কি বাদ দেন? প্রতিদিন সে চাকরিতে যান। আপনি যে দোকানে ব্যবসা করেন, যারা দোকানদার, প্রতিদিন দোকান যেমন খোলেন, প্রতিদিন যেমন চান, গোসল করেন, হ্যালো, প্রতিদিন যেমন খাবার খান, প্রতিদিন যেমন আপনি সব কাজ যেগুলো আপনার অভ্যাসে রয়েছে সবগুলো করেন, ঠিক এইটাকে অভ্যাস বানিয়ে নিন। প্রতিদিন আপনি কাজ করুন। কি কাজ করবেন সেটা কিন্তু 16টা পয়েন্টে স্যার বলে দিয়েছে। হোম মিটিং, প্ল্যান শো, সব বলে দিয়েছে, সব কিছু বলে দিয়েছে। ওয়েলকাম মিটিং, গ্রুপ মিটিং, সেমিনার, সব কিছু বলে দিয়েছে। ডেলি কি কাজ করবেন, ফোন কল, সব কিন্তু বিভাস স্যার ওই 16টা পয়েন্টের মধ্যে দিয়েছে, আমি ডিটেলসে গেলাম না। নেক্সট, 7 নাম্বার পয়েন্ট, ডেইলি রিপোর্ট অফ অ্যাক্টিভ গ্রোয়িং আপলাইন। প্রতিদিন এই 6টা যেটা আমি পয়েন্ট দেখালাম, এই 6টা পয়েন্টকে যদি মানে বাস্তব রূপমুখী ভাবে কাজ করতে হয়, এই 6টা পয়েন্টকে যদি ন্যায্যভাবে কাজ করতে হয়, এই 6টা পয়েন্টকে যদি আপনাকে দায়িত্ববদ্ধ হয়ে সঠিক ওয়েতে কাজ করতে হয়, তাহলে 7 নম্বর পয়েন্টটা আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আপনার প্রকৃত একজন আদর্শবান আপলাইন দরকার আছে। অ্যাক্টিভ ইফেক্টিভ গ্রোয়িং আপলাইনকে সঁপে দেন। হ্যালো, পুরো সঁপে দেন, নিজের মাথা লাগাবেন না। প্রতিদিন কাল কি কাজ করবেন, কোথায় যাবেন, আজকে আপলাইনকে রিপোর্ট দেন, কাজ করে এসে আবার রিপোর্ট দেন। হ্যালো, এই 7 নম্বর পয়েন্ট যেটা আছে ভীষণই মূল্যবান। এইটা যদি আপনি করতে থাকেন, আগামী দিনে কোনো পিনই আপনি আটকে থাকবেন না, প্রত্যেকটা পিনকে স্কিপ করতে করতে চলে যাবেন। হ্যালো, এই জন্য বলবো 7 নম্বর পয়েন্ট, এই 7টা পয়েন্ট প্রত্যেকে স্ক্রিনশট করে নেন, স্ক্রিনশট করে নেন এবং এটাকে খাতায় লিখবেন, নিজের স্বপ্নকেও খাতায় লিখবেন। যতক্ষণ রয়্যালটি আপনি খাতায় না লিখবেন ততক্ষণ আপনার স্বপ্ন পূরণ হবে না। লিখুন, লিখার মধ্যে বিরাট পাওয়ার আছে। হ্যালো, লিখুন।
দেখুন এখানে রয়্যালটি কে চায়? সবাই। পরিবর্তন কে চায়? প্রত্যেকে হাত তুলবে, আশা করি প্রত্যেকে হাত তুলবে। হু ওয়ান্ট চেঞ্জ? প্রত্যেকে দেখুন হাত তুলেছে পিকচারে। রয়্যালটি কে চায়? কিন্তু এখানে আরেকটা লাইন লেখা আছে, হু ওয়ান্ট টু চেঞ্জ? পরিবর্তন কে করতে চায়? হ্যালো, যদি এখানে হাত খাড়া করতে বলতে রয়্যালটি কে কে চায়, প্রত্যেকে টার্গেট সেট করেছেন, প্রত্যেকে হাত তুলবেন। বাট যখন বলা হয় না কে রয়্যালটি করতে চায়, নিজের ক্ষমতায়, নিজের রেসপন্সিবিলিটিতে, নিজের খিদে কে করতে চায়, তখন আর লোক খুঁজে পাওয়া যায়। হ্যালো, কয়েকজন ব্যক্তি ছাড়া, যারা সিরিয়াস তারা বাদে। স্যার একটা লাইন আমি লিখেছি, দারুণ কোটেশন আপনার, এটা কিন্তু বিরাট, এটা কিন্তু আমার লাস্ট স্লাইড চলছে। সফলতা আসে নিজের শর্ত বেছে নেওয়া কাজ থেকে না। দেখুন এখানে লাইনটা ভালো করে বুঝবেন, আমার কথাটাও বুঝবেন। সফলতা আসে নিজের শর্ত বেছে নেওয়া কাজ থেকে না, বরং সফলতার শর্তে নিজেকে চালানো থেকে। হ্যালো, আপনি আপনার মতন যদি বেছে নিয়ে কাজ করেন কখনো সফলতা পাবেন না, সফলতার শর্তে আপনাকে চালাতে হবে। যে 7টা পয়েন্ট দিলাম, এবং বিগত দিনে সৌরভ স্যার যেগুলো বলেছে, বিভাস স্যার যেগুলো বলছে, সঞ্জীব গোয়েঙ্কা স্যার যেগুলো বলেছে, শ্যামল মন্ডল স্যার যেগুলো বলেছে, সব সিস্টেমের একটা পার্ট। একার জন্য এক এক রকম ভাবে ভঙ্গিমায় বলছে, বাট সব কিন্তু একসঙ্গে জুড়ে আছে, মানতে আমাদেরকে হবে। নেক্সট, কখনো হার মানা উচিত নয়। যতক্ষণ আপনি রয়্যালটি না পেন, হার মানবেন না। যতক্ষণ আপনি রয়্যালটি না পাচ্ছেন, হার মানবেন না। এই গল্পটা সবাই শুনেছেন, সবাই শুনেছেন। আমি এই গল্পটাকে আর শুনিয়ে বিলম্ব করছি না, 9:50 অলরেডি বেজে গেছে, অনেকে ফিডব্যাক নেওয়ার বাকি আছে। এই গল্পটা প্রত্যেকের জানা, এইটাকে দেখি সে গল্পটাকে একবার মনে করে নিন, যে ব্যাঙের সঙ্গে আর বকের সঙ্গে কি ঘটনা ঘটেছিল। এই ব্যাঙ কিন্তু এই আরসিএম এর কোনো লিডারের একটা প্রোগ্রাম শুনে নিয়েছিল কোনো কোনায় বসে, আর ব্যাঙ শুনে নিয়ে বুঝেছিল যে কখনো হাল ছাড়া উচিত নয়, কখনো হার মানা উচিত নয়। আর যখনই বক তাকে গিলে খেয়ে নিয়েছিল প্রায়, আর শেষ মুহূর্তে হাত পা নাড়তে 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 ব্যাঙ কিন্তু আরসিএম এর কোনো একটা মিটিং থেকে শুনেছিল কোনো লিডারের মুখ থেকে যে হার মানা উচিত নয়, আর এই করতে 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 হাত পা লাড়াতে লাড়াতে বকের কিন্তু গর্দন চেপে ধরে। আর যখনই গর্দনটা গলাটা চেপে ধরে তখন বকের চোখ কিন্তু খুলে যায়, ঠোঁটটা খুলে যায়, মুখটা খুলে যায়, আর ব্যাঙ কিন্তু বেঁচে যায়। যদি হাত পা না নাড়াতো, যদি হার মেনে নিত, তাহলে কিন্তু আজ ব্যাঙ বাঁচতে পারত না। এই জন্য কখনো হার মানা উচিত নয়, হার মানবেন না। তো চলুন, এই বলে আমি আমার প্রোগ্রামকে বিরাম দিচ্ছি। 9:50 বেজে গেছে। থ্যাংক ইউ আজকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি একজন মিশন রয়্যালটি অ্যান্ড লিডার ইউনিভার্সিটির একজন ছোট্ট স্টুডেন্ট। বিভাস স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকে সবার সামনে আমার সাকসেস স্টোরি এবং কিছু ট্রেনিং বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আর দীর্ঘায়িত করছি না, প্রত্যেককে মন দিয়ে শোনার জন্য অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ।